আমার স্ত্রী পদ্মহেমের সাথে আমার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। আমার বড় মামি এনেছিল প্রস্তাবটি। বড় মামির বোনের দেবরের ছোট শালীর মেয়ে পদ্মহেম। বিয়ের আলোচনা যখন চলছিল তখন আমি সদ্য একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছি। নতুন চাকরি, নতুন দায়িত্ব মাথায় নিয়ে আমার শ্বাস ফেলবার সময় নেই। এদিকে ছেলের চাকরি হওয়া মাত্র তার বিয়ের ব্যবস্থা করা এই সমাজের অলিখিত নিয়ম। এমন একটি নিয়ম আমার মা জননী কি করে এড়িয়ে যাবে? তিনিও নিয়ম মান্যি করে আমার বিয়ের পাত্রী দেখার কাজে উঠে পড়ে লেগে গেলেন। তারই ফলস্বরূপ এক শুক্রবার আমার বড় বোনের স্বামী মাহফুজ ভাই আমাকে পাকড়াও করে বলে, মেয়ে দেখে আসি চলো, বাড়ির সকলের পছন্দ হয়েছে, এবার তোমার মতামত জানার অপেক্ষায় কাজ আটকে আছে, তোমার অনুমতি মাত্র বাকিটা ভেবে দেখা হবে। শুক্রবারের অলস দুপুর পর্যন্ত ঘুমিয়ে আমরা গেলাম মেয়ে দেখতে। সত্যি বলতে মেয়ের মধ্যে নজর কাড়া কিছু ছিল না। গড়পড়তা বাঙালি মেয়ের মতোই দেখতে পদ্মহেম। মাঝারি উচ্চতা, ফর্সা গায়ের রং। হাফ সিল্কের বেগুনি নীল মিশেলের শাড়ি পরে পদ্মহেম উপস্থিত হলো। ঘোমটা দেওয়া মুখটি নিচু করে পুরোটা সময় সে বসে রইল। আমি বেশ কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যা বুঝলাম, এই মেয়েকে না বলার বিশেষ কোনো কারণ নেই। আমি নিজেও বলিউডের কোনো হিরোর মতো দেখতে নিশ্চয়ই নই যে বলিউডের নায়িকার স্বপ্নে বিভোর থাকব। তবে হ্যাঁ বলার জন্য একটা কারণ দরকার। বাকিটা সময় মন থেকে একটা বার্তা পাওয়ার অপেক্ষায় তটস্থ রইল। সকলে বসে কথাবার্তা বলছিল। এর মাঝে মাহফুজ ভাই বলল, তোমরা দুজনে একটু ছাদ থেকে ঘুরে এসো, ওদের ছাদে খুব সুন্দর বাগান আছে, যাও দেখে এসো। ছেলে মেয়েকে একাকী কথাবার্তা বলার সুযোগ করে দেওয়ার খুবই সাধারণ টেকনিক। তবুও সকলে হ্যাঁ হ্যাঁ যাও বলে আমাদের ছাদে পাঠিয়ে দিল। ওদের বাড়িটি দোতলা, নিচতলায় ওরা থাকে, দোতলা ভাড়া দেওয়া আছে। আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর এই বাড়ি ভাড়া দিয়েই ওদের সংসার চলছে। ছাদে আমি আর পদ্মহেম দাঁড়িয়ে, শো শো করে হালকা বাতাস বয়ে যাচ্ছে। শাড়ির আঁচল উঠছে হই হই করে। ও একবার শাড়ির আঁচল সামলায় আর একবার মাথার ঘোমটা। আমি চুপচাপ খোলা আকাশের দিকে তাকিয়ে। কিছু একটা বলে আলাপ শুরু করতে হয় বলে আমিই প্রথম বলেছিলাম, আপনার নামটা যেন কি? এত কথাবার্তার মাঝে বিশেষ খেয়াল করা হয়নি। ও মিষ্টি হেসে বলেছিল, পদ্মহেম। হাসি মুখের ঋণ কণ্ঠে পদ্মহেম নামটি শুনে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম এই মেয়েকেই আমি জীবনসঙ্গী হিসেবে চাই। সেদিন আমাদের আরও কিছুক্ষণ আলাপ হয়েছিল। আপনার নামটি বেশ সুন্দর, কে রেখেছে? আমার বাবা। লালন ভক্ত ছিলেন বুঝি? তা এক প্রকার ছিলেন। যুবক বয়সে টুকটাক লালনের গান শুনতেন। মা বলে, আমার জন্মের আগে বাবা একবার মুন্সিগঞ্জ গিয়েছিলেন অফিসের কাজে। সেখানে কলিগরা মিলে দোসর পাড়ায় লালনের বাড়ি দেখতে গেলেন। লালনের বাড়ি পদ্মহেম ধাম। উনার এত পছন্দ হয়ে গেল যে বাড়ি ফিরে মাকে বললেন, প্রথম সন্তানের নাম রাখবেন পদ্মহেম। বাবা বোধহয় আশা করেছিলেন ছেলে হবে, কিন্তু হলো মেয়ে। তবুও উনার কথা অনুযায়ী আমার নাম রাখা হলো পদ্মহেম। সেবার কুরবানি ঈদের ছুটিতে পদ্মহেমের সাথে আমার বিয়ে হয়ে গেল। বড় কোনো আয়োজন নয়, নিকট আত্মীয়দের নিয়ে আমরা গেলাম ওদের বাড়ি। ছাদে আমাদের বসানো হয়েছিল, সেখানেই খাওয়া দাওয়া, বিয়ে পড়ানো। এরপর পদ্মহেম এলো আমাদের বাড়িতে। খুবই গড়পড়তায় মোড়ানো আমাদের ছোট সংসার। দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে হেম পড়াশোনা শেষ করেছে। অনার্স শেষ করে সে বছরই ওর সাথে আমার বিয়ে হয়। আমার আয়ে সংসার দিব্যি চলে যাচ্ছে বলে বিয়ের আগেই মা জানিয়ে দিয়েছিলেন, আমার ঘরের বউ বাইরে চাকরি বাকরি করতে যাবে না। আমিও এ নিয়ে আর কোনো মন্তব্য করিনি। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে মানুষ বলতে আমি, মা আর হেম। আমরা দুজনেই যদি আয় রোজগারের নামে বাড়ির বাইরে চলে যাই, মা বাড়িতে একা হয়ে যাবেন। মায়ের একাকিত্ব দূর করতেই মূলত এত তোড়জোড় করে আমার বিয়ে দেওয়া। এ নিয়ে অবশ্য হেমের বিশেষ আপত্তি ছিল না।
বাবা মারা যাওয়ার পর মেয়ের বিয়ে দিতে আজও আমাদের সমাজে অনেকখানি হ্যাপা পোহাতে হয়। তাই ভালো পাত্রের সন্ধান পেয়ে হেমের পরিবারের লোকজনও তেমন আপত্তি করেনি। যাবতীয় শর্ত মেনে মেয়ে বিদায় করেছিলেন। শর্ত বলতে আবার যৌতুক আর ট্রাক ভর্তি উপহারের কথা ভাববেন না। আমার মা এ বিষয়ে ভীষণ সতর্ক। না তিনি মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছেন আর না ছেলের বিয়েতে নিয়েছেন। বিয়ের পর আমি রোজ সকালে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাই। হেম সারাদিন রান্না করে, ঘর গুছায়, সংসারের কাজকর্ম করে। ক্লান্ত বিকেলটা মায়ের সাথে গল্প করে কাটায়। সন্ধ্যায় বাড়ি ফিরে আমরা 3 জন মিলে চা নাস্তা খাই। মায়ের সাথে কিছুক্ষণ আলাপ করে আমি চলে যাই বিশ্রাম নিতে। অন্যদিকে হেম চলে যায় রাতের রান্না বসাতে। নিত্যদিনের মতো আজও খাওয়া দাওয়ার পর নিজের কক্ষে ঘুমের প্রস্তুতি নিচ্ছি। আলো নিভিয়ে আমি শুয়ে পড়েছি মাত্র। শাড়ির আঁচলে ভেজা হাত মুছতে মুছতে ও কক্ষে প্রবেশ করল। বেড টেবিলে পানির বোতলটি রেখে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ওর নাইট কেয়ার রুটিন সম্পন্ন করে চুল বেঁধে গিয়ে বসলো আমার স্টাডি টেবিলে। আমার ল্যাপটপটি অন করে কাজে বসে যেতে দেখে আমি ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলাম, কি হলো, ঘুমাবে না? কিছু কাজ আছে, একটু পরে ঘুমাবো, তুমি ঘুমাও। বিয়ের পরে হেম বলেছিল ও অনলাইনে ওয়েব ডিজাইনের কাজ করে। ফাইবারে বেশ ভালো র্যাঙ্ক আছে। অ্যাকাউন্ট সচল রাখতে অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে। ওর ল্যাপটপটি ছোট বোনকে দেওয়ার কারণে আপাতত আমার ল্যাপটপে টুকটাক কাজ করে। আমি সারাদিন অফিসে থাকায় দিনে সেই সুযোগ নেই, তাই রাতে আমার ল্যাপটপ নিয়ে বসে 1-2 ঘন্টা কি যেন কাজ করে এসে আমার পাশে ঘুমিয়ে পড়ে। তাই আমি ভাবনা চিন্তা বাদ দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে আমার ঘুম হালকা হলো কারো কথা বলার শব্দে। বললাম তো কালকে পাঠিয়ে দেব, কখন টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, 12টার আগেই পাঠিয়ে দেব। তুই নিশ্চিন্তে থাক, এত চিন্তা করার কিছু নেই, চুপচাপ ঘুমাতে যা, বেশি রাত জাগিস না। হেমের চাপা কণ্ঠের আওয়াজে আমার ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। হাত বাড়িয়ে ফোন টেনে নিয়ে দেখি রাত 2টো বাজে। আমি ঘুম ঘুম কণ্ঠে ডাকলাম, হেম। ও ফোন রেখে চট করে ফিরে তাকালো। চিন্তিত কণ্ঠে জানতে চাইল, কিছু লাগবে তোমার? এখনো কি করছো তুমি? ঘুমাবে কখন? এই তো যাচ্ছি, আর একটু কাজ বাকি আছে। তাড়াতাড়ি শেষ করো, রাত শেষ হতে চলল, আর কখন ঘুমাবে? খানিকটা বিরক্ত হয়ে আমি আবারও ঘুমিয়ে গেলাম। সকালে নামাজ পড়তে উঠে দেখি হেম তখনও চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। বিরক্তিটা এবার রাগে পরিণত হলো। তবে এই সকালবেলা কটু কথা শোনানো ঠিক হবে না বলে আর কিছু বললাম না। সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা যখন সংসারের কাজে ফাঁকি দিবে, তখনকার জন্য রাগটা তুলে রেখে আমি অজু করে নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদ থেকে ফেরার সময় একটু জগিং করে তারপর বাড়িতে এসে 1 গ্লাস গরম পানি, লেবুর রস, চিয়া সিড দিয়ে খাই। সকালের ফুরফুরে আবহাওয়ায় ফুটপাত ধরে হাঁটছি। পথের ধারের কুকুরছানাগুলো মায়ের গায়ের সাথে লেপ্টে আছে। মা কুকুরটি তার 4 পা দ্বারা বাচ্চাগুলোকে আঁকড়ে ধরে ঘুম ঘুম চোখে চতুর্দিকে তাকাচ্ছে। ফুটপাথের উল্টো দিকে মানুষজন দ্রুত পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে, সকাল হলো বলে। আজ মনে মনে প্রস্তুতি নিয়ে এসেছি, বাড়ি ফিরে গরম পানি পাবো না। ঘরে ঢুকে যখন দেখব বিছানায় এলোমেলো হয়ে হেম ঘুমাচ্ছে, তখন রাত জেগে কাজ করার মজা দেখাবো। মনে আমার পৈশাচিক এক আনন্দ। কলিং বেল বাজাতেই হেম হাসি মুখে দরজা খুলে দিল। তাঁতের শাড়ি গায়ে, ভেজা খোলা চুলে শিশির ভেজা শিউলি ফুলের মতো লাগছে ওকে। আমার সমস্ত রাগ বিরক্তি ওর চুল বেয়ে টুপটুপ করে পড়তে থাকা জলের ধারায় ধুয়ে মুছে গেল। আমি অবাক বিস্ময়ে সোফায় বসে দেখলাম ড্রয়িং রুমের ফ্যানটি চালু করে দিয়ে হেম রান্নাঘরে চলে গেল। গরম পানির গ্লাসটি আমার হাতে এনে দিলে আমি চুপচাপ বিরস মুখে তাতে চুমুক দিলাম। হেম তখনও ছুটছে। 1 কাপ চা নিয়ে মায়ের ঘরে গেল। হাত মুখ ধোয়ার জন্য গরম পানি ওয়াশরুমে দিয়ে এলো।
নাস্তা বানিয়ে ডাইনিং টেবিল ভরিয়ে ফেলে মা এবং আমাকে ডাক দিল। আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছি। বরাবরের মতো ত্রুটিহীন সুস্বাদু রান্না। আমি ভেবেছিলাম রাত জাগার ক্লান্তির চিহ্ন অন্তত রান্নায় খুঁজে পাব, কিন্তু পেলাম না। দীর্ঘ রাত ক্লান্তিহীন কাজ করার পরেও হেমের চোখে মুখে ক্লান্তির কোনো চিহ্ন নেই। সে এখনো হাসি মুখে সমস্ত কাজ করে যাচ্ছে। চেহারায় সজীবতা একটু কমেছে মনে হয়। মা কি লক্ষ্য করেছে, নাকি আমি ওর রাত জাগার সাক্ষী বলে আমার চোখে লাগছে? হাসি মুখে আমাকে অফিস যাত্রার উদ্দেশ্যে বিদায় দিয়ে হেম নিজের কাজে চলে গেল। অস্থির মন নিয়ে আমি অফিসের কাজ করলাম। সমস্ত ভুলে ভরা কাজকর্ম করে সকলকে অবাক করে দিলাম। জুনিয়রদের অকারণ বকাবকি করে খুবই বাজে একটি দিন কাটিয়ে ক্যাব নিয়ে যখন বাড়ি ফিরছি, তখন গাড়ির ফ্রন্ট মিররে নিজের চেহারা দেখে আমি নিজেই চমকে উঠলাম। এ কাকে দেখা যায়? এ কি চেহারার হাল হয়েছে? উস্কো খুস্কো চুল, নির্জীব দৃষ্টি, ক্লান্ত মুখশ্রী, যেন আমার সমস্ত জীবনী শক্তি কেউ শুষে নিয়েছে। অফিস ফেরত আমাকে কি রোজ এমন দেখায়? মনে সূক্ষ্ম এক বাসনা নিয়ে বাড়ি ফিরলাম। হাত থেকে অফিস ব্যাগ নিয়ে গুছিয়ে রাখার সময় হেমকে প্রশ্ন করলাম, আজকে আমার মধ্যে কোনো বিশেষ পরিবর্তন দেখতে পাচ্ছ? হেম ঘাড় ঘুরিয়ে আমার দিকে অনুসন্ধানী চোখে চেয়ে থেকে জবাব দেয়, না তো। কেমন পরিবর্তনের কথা বলছো? আমাকে রোজ অফিস থেকে ফিরে এমন দেখায়? আমার ঘড়ি, মানিব্যাগ, পোশাক গুছিয়ে রেখে হেম আমার দিকে এগিয়ে এসে বলে, কি হয়েছে তোমার? কি সব বলছো? রোজ যেমন দেখায় আজও একই রকম দেখাচ্ছে। গোসলে যাও, আমি কাপড় বের করে দিচ্ছি। হেম চলে গেল আমাদের নাস্তার আয়োজন করতে। আমি ভাবছি, মাত্র 6 ঘন্টা কাজ করে আমাকে এমন ক্লান্ত বিধ্বস্ত দেখায়, অথচ টানা 24 ঘন্টা কাজ করেও তোমাকে একটুও ক্লান্ত দেখাচ্ছে না কেন? চায়ের আড্ডা শেষে মায়ের সাথে আলাপের সময় ফিসফিসিয়ে বললাম, আজ সারাদিন কি করলে? মা বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, রোজ যা করি। রোজ কি করো? ঘুম থেকে উঠে নাস্তা খাই, তারপর দুপুরের খাবার খাই, এরপর বিকেলের নাস্তা। আজ বিকালে পাশের ফ্ল্যাটের কয়েকজন মহিলা এলো, ওদের সাথে আড্ডা দিলাম। বৌমা চা নাস্তা করে খাওয়ালো। তারপর এই যে তুই এলি, এখন তোর সাথে বসে গল্প করছি। বুড়ো জীবনে আর নতুন কি হবে? রোজ সেই একই কাজকর্ম। জীবনে অ্যাডভেঞ্চার চাই বলো? কাউকে খুঁজে এনে দিই? মারবো এক থাপ্পড়। মায়ের সাথে দুষ্টুমি। আচ্ছা মা জননী, কালকে অফ ডে, সবাই মিলে ঘুরতে যাব। কোথায় যেতে চাও বলো? রোজকার মতো সব কাজকর্ম শেষ করে হেম ঘরে এলো রাত 10টায়। হাতে মেলে ধরা বইটি রেখে আমি হেমকে বললাম, কাল সারা রাত কি এমন কাজ করলে? চুল চিরুনি করার ফাঁকে হেম থমকে আয়নায় আমাকে দেখে নিল। আমি আজ পর্যন্ত ওর কাজের কৈফিয়ত চাইনি বলেই হয়তো আজ অবাক হয়েছে। আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, একটা ওয়েবসাইটের কাজ শেষ করে ডেলিভারি দিতে হলো। এত শর্ট ডেডলাইনের কাজ নাও কেন? চাপ হয়ে যায় না? হাতে আরও সময় ছিল, আমি তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিলাম। আলো নিভিয়ে হেম বিছানায় এলো। বাধা ধরা নিয়মে আমাদের বাধা ধরা সংসার। অন্য দিনগুলো এলোমেলো কাটলেও বৃহস্পতিবার রাতটা আমরা নিয়ম করে কাছে আসি। পরের দিন ছুটি থাকায় আমার তেমন একটা তাড়া থাকে না। একে অপরের বাহু ডোরে দীর্ঘ বিনিদ্র রাত পাড়ি দিয়ে সকালে বেশ বেলা করেই ঘুম থেকে উঠি। 6 মাসের বিবাহিত জীবনে হেম আমার রুটিনে অভ্যস্ত হয়ে গিয়েছে। সে নিজেই আমার কাছে এসে হাত বাড়িয়ে আলতো করে আমার গাল ছুঁল। সেই হাত সরিয়ে দিয়ে আমি ওকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললাম, ক্লান্ত লাগছে? হেম কিছু না বলে চুপটি করে বুকে লেপ্টে রইল। সারাদিনের দৌড়ঝাঁপের পরে সে স্বস্তির নিঃশ্বাস নিল। নিঃশ্বাসের গাঢ়ত্ব অনুধাবন করতে পেরে
আমি ওকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে বললাম, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? ধীরে সুস্থে কাজ করলেও তো পারো। পুষ্পিতার সেমিস্টার ফি-এর সাথে এক্সট্রা কিছু ফি অ্যাড হয়েছে। মায়ের হাতে এই মুহূর্তে টাকা নেই। এমন হুট করে ফোন দিয়ে বলল, আজকেই লাস্ট ডেট ছিল, এই জন্যই কাজটা কমপ্লিট করে দিয়ে ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিয়ে ওকে পাঠিয়ে দিলাম। হেমরা 3 বোন, ভাই নেই। হেমের ছোট 2 বোন এখনও পড়াশোনা করছে। হেমের পরের জন পুষ্পিতা, একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে। ওর পড়াশোনার টুকটাক খরচ হেম পাঠায়, সেটা আমি জানি। এজন্যই মূলত ওর ফ্রিল্যান্সিংয়ের কাজে আমি কখনো বাধা দিইনি। কিন্তু সেমিস্টার ফি-এর সাথে এক্সট্রা ফি-এর কথা শুনে আমি দীর্ঘশ্বাস ফেললাম। পুষ্পিতাকে আজকাল প্রায় বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে দেখা যায়, যেগুলোর রেগুলার আপডেট পাওয়া যায় ওর ইনস্টাগ্রাম আইডিতে। হেমের ইনস্টাগ্রাম নেই, আমারও নেই। একজন কলিগের সুবাদে পুষ্পিতার রেস্টুরেন্টে ডিনার, ট্যুর, আউটিংয়ের কিছু সংবাদ আমার কানে এসেছে। সেসব জানিয়ে হেমের মনে কষ্ট বাড়াতে ইচ্ছে হলো না। বললাম, টাকা লাগবে আমাকে বলতে পারতে। জামাইয়ের থেকে টাকা নিয়ে পাঠালে মা আমাকে ঝাড়ু পিটা করতো না বুঝি? কথাটি মোটেও ভুল বলেনি। আমার শাশুড়ি একটু সেকেলে মানুষ। মেয়ে জামাই, মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে উনার বেশ খুঁতখুঁতে ভাব। উনি যে আমার থেকে টাকা নেওয়াটা পছন্দ করবেন না, সে নিয়ে কোনো সন্দেহ নেই। হেম দ্রুত ঘুমিয়ে তলিয়ে গেল। আমি অনেকক্ষণ জেগে থেকে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ফোনের অ্যালার্ম বন্ধ করে দিয়ে আমিও এক ঘুমে ফজরের সময় টের পেয়ে দেখি হেম তখনও আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। খুব সাবধানে ওর পাশ থেকে উঠে নামাজটা আজ ঘরেই আদায় করে আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। ঘুমটা আবার সবে চোখের কোলে নেমে এসেছে। হেম আমার বুকের মাঝ থেকে সরে যেতে চাইল। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, উঠো না। কটা বাজে? দেরি হয়ে গেছে অনেক। খুব একটা হয়নি, একদিন দেরিতে ঘুম থেকে উঠলে কিছু হয় না। আজকে অফ ডে, আর একটু ঘুমাও। নির্ঘুম রাতের ঘুম পুষিয়ে দেওয়া হয়তো সম্ভব নয়, তবুও আমি হেমকে আর একটু বিশ্রাম দিতে চেয়েছিলাম। কতটুকু পেরেছি জানি না। ঘরে আমার একটা ল্যাপটপ নষ্ট হয়ে পড়েছিল। ভার্সিটি লাইফে ওটা দিয়ে কাজ করতাম। এরপর অফিসে জয়েন করায় সেখান থেকে নতুন ল্যাপটপ পেলাম। অকেজোটার কথা ভুলেই গিয়েছিলাম। আজ সেটা সারিয়ে নিয়ে এসে হেমের হাতে দিয়ে বললাম, এটা দিয়ে তোমার ওয়েব ডিজাইনের কাজ হবে না? প্রত্যুত্তরে হেম ছলছল চোখে আমার দিকে তাকিয়ে শুধু উপর নিচে মাথা দোলালো। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।